এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বাবার মৃত্যুতে প্রস্তর খণ্ডের ন্যায় স্থির হয়ে আছে ষোড়শী কিশোরীর কথা। ছোটবেলার জন্মের সময় মাকে হারিয়েছে বলে লোকে বলে সে অপয়া। আর অত নানান কটূক্তি আত্মীয় স্বজনদের তাকে নিয়ে। সে ছোট্ট থেকে সবচেয়ে কাছের বলতে ছিল এই বাবা আর তার বড় বোন। এই দুটি মানুষ কখনোই তাকে বুঝতে দেয়নি যে সে মাহারা। সকল আবদার পূরণ করেছে এই বাবা। বড় বোনের বিয়ে হয়েছে মাত্র 1 বছর। বোনের বিয়ের পর থেকে বাবার সাথে থাকতো কথা। তার বাবা তাকে পড়াতো, খাইয়ে দিত, তার সাথে গল্প করতো, স্কুলে নিয়ে যেত। শত ক্লান্তিতেও মেয়েকে ছাড়তেন না। আর আজ তার সেই ছোট্ট মেয়েটাকে একা রেখে তিনি পাড়ি জমালেন বড় পারে। কথার বড় বোন নবনীতা মৃত বাবার বুকের উপর মাথা রেখে আর্তনাদ করছে। তার ছোট্ট বোনটাকে এখন কে দেখে শুনে রাখবে? কে মানুষ করবে? কার সাথে থাকবে মেয়েটা? নবনীতাকে সামলে নিচ্ছেন তার শাশুড়ি বিশাখা শিকদার। কথাকে বড় পছন্দ করেন, স্নেহ করেন তিনিও যেন চিন্তায় পড়ে গেলেন খুব। ছোট্ট মেয়েটা কার সাথে কোথায় থাকবে, কার কাছে বিশ্বাস করে রাখা যাবে তাকে? একা মেয়েটাকে ছেড়েও দেওয়া যায় না। নবনীতার হাহাকারে যেন চারিপাশে দমবন্ধকর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আত্মীয় স্বজনেরা সব চেয়ে দেখছে, কেউ আবার মুখ লুকিয়ে কাঁদছে, কেউ বা কানাঘুষা করছে মৃত এক বাবার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে। কিন্তু কথা ঠায় বসে আছে বাবার মৃতদেহের সামনে। মস্তিষ্ক তার কার্য থামিয়েছে। বাবাকে ছাড়া কিভাবে বাঁচবে সে? বারংবার মনে পড়ছে তার মাত্র কয়েক ঘন্টা আগের কথা। কথার বাবা ছিলেন একজন হার্টের রোগী। কোলেস্টেরলের হাইডেন্সিপি লিপোপ্রোটিনের মাত্রা অত্যাধিক কমে যাওয়ার কারণে তার হার্টের সমস্যা দেখা দেয়। বার কয়েক মিনি স্ট্রোকও করেছিলেন তিনি। এসব নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ওষুধ চলছিল বেশ বহু মাস ধরেই। গত কয়েকদিন তিনি তীব্র বুক ব্যথার কারণে অফিস যাননি। সরকারি চাকরিজীবী ছিলেন। কথা বারংবার বাবাকে বলেছে ডাক্তারের কাছে যেতে, তার বোনকে জানাতে, কিন্তু কথার বাবা জানতে দেননি। বড় মেয়ের সংসার ছেড়ে এমন হুটহাট বাবার কাছে চলে এলে লোকে কি বলবে? এই মনোভাবে তিনি কথাকে নিষেধ করেছেন যেন নবনীতাকে জানানো না হয় কিছুই। কথাও বাবার কথা অমান্য করল না। সকালে কথা বাবার রুমে ওষুধ দিতে গেলে সে দেখতে পায় তার বাবা বিছানায় কাতরাচ্ছে। হন্তদন্ত হয়ে ছুটে ষোড়শীকন্যা বাবার পাশে বসে বাবার হাতে পায়ের তালু খসল। ঘামে ভেজা খাকি শার্ট খুলে দিল। গ্লাসে জল ঢেলে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু সেই পানি তার বাবার পেটে গেল কি গেল না। সহ্যহীন পেট ব্যথায় কোকিয়ে মেয়েকে কাছে ডেকে বললেন, সবসময় ভালো থাকবি মা, সুখে থাকবি। এই 2 বাক্য বলে আর কিছুই তিনি বলতে পারেননি। ষোড়শী কন্যা কাপা কাপা হাতে বোনকে ফোন করে। নবনীতা বোনের এমন কান্নার কারণ জানতে চাইলে সব কথা বলে দেয় সে গড়গড় করে। কিন্তু বোনের সাথে কথা বলার মাঝেই তার বাবার জ্ঞানহীন অবস্থা দেখে সে মোবাইল ছুঁড়ে দিল। তার বাবা আচমকা শব্দহীন, কপল ললাট সহ সম্পূর্ণ মুখশ্রী অত্যাধিক ঘর্মাক্ত। কথা বাবার চোখে মুখে পানির ছটা দেয়, কিন্তু তার বাবা যেন এক শিলাখণ্ড। মেয়ের বাবা নামক সহস্র ডাকেও তিনি আর সায় দিলেন না। কথা তার বাবার শীতল পায়ের তালু ঘষে বারবার। চোখে দিয়ে অশ্রুবিন্দু বর্ষিত হয় অনবরত। তার বেশ কিছুক্ষণের মধ্যেই নবনীতা ও তার শ্বশুরবাড়ির লোকজন সকলে উপস্থিত হন। ডাক্তার এসে ঘোষণা করেন কথার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বহু আগেই। বাড়িতে সুখের আগুন লেগে গেল। নবনীতার আর্তনাদে আজ গাছের পাতাও ঝরছে যেন। মাকে হারিয়েছে কিশোরী বয়সে, বাবাই তো ছিল সব। কত কষ্ট করে মানুষ করলো, ভালো পরিবার দেখে ভালো পাত্রের সাথে মেয়ের 2 হাত জুড়ে দিল। এখন তার ছোট বোনের কি হবে? অদূরে দাঁড়িয়ে সুখ সমাগম দেখছে রূপমান। তার বৌমনির কথায় অফিসের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে সে হাজির হয়েছে এখানে। বেশ শক্তপোক্ত মনের মানুষ, খানিকটা একরোখা জেদি বদমেজাজি ছেলে। তবে এই মুহূর্তে তার চোখজোড়া কেবল পর্যবেক্ষণ করছে তার ভাইয়ের একমাত্র শালিকাকে। মেয়ের এমন নিশ্চুপতা তার ভালো ঠেকছে না। পরিচিতটা বছরের হলেও ভালোভাবে কথাবার্তা হয়নি তাদের। ভাইয়ের শালিকা হিসেবে সাধারণ যে ঠাট্টা মজার সম্পর্ক থাকে তা তাদের মধ্যে নেই।
মেয়েটা আর শান্ত, নিজেকে সবসময় গুটিয়ে রাখে। গালে শুকিয়ে যাওয়া অশ্রু, রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় নাকের ডগার সবকিছুই যেন সহসা রূপমানের হৃদয় সায়রে নিম্নচাপের সৃষ্টি করলো। অজানা তুফানে ভারী হয়ে উঠল তার হৃদয়। আশেপাশের বহু লোকজন কথাকে ঠেলছে। বাবার মৃত্যুতে মেয়ে এক ফোঁটা চোখের জল বিসর্জন দিচ্ছে না। ব্যাপারটাকে মানুষ কটু কথার দৃষ্টিতে দেখছে। ছোট্ট ষোড়শী কন্যার মনের অবস্থা বোঝার চেষ্টাটুকু করছে না তারা। পাশ থেকে কয়েকজন চাপা স্বরে বলে উঠলেন, এ কান্নায় আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম। আর দেখো ওই মেয়েকে কেমন শান্ত হয়ে বসে আছে। জন্ম নিতেই তো মাটা গেল, এবার বাপটাও গেল। কি জানি কিভাবে দেখাশোনা করেছে বাপের। যত্ন আত্মে নিলে নিশ্চয়ই বাবাটা বেঁচে থাকতো, মেরেই ফেললো বোধহয়। আহারে, মেয়ের কপালে সুখ নেই আসলে। ধুর, অপয়া মেয়ে। তা না হলে কি আর এমন করুণ অবস্থা হয়? রূপমানের চোয়াল শক্ত হলো, রক্তচক্ষুর দৃষ্টি নিক্ষেপ করলো মানুষগুলোর দিকে। কত নোংরা মন মানসিকতা মানুষ তাদের সমাজে। এদের জন্য সমাজ সংস্কৃতি এত নষ্ট আজ। রূপমান পুনরায় নজর দিল কথার দিকে। আগে ন্যায় বসে আছে মেয়েটা, স্থির দৃষ্টি তার বাবার মরাদেহের দিকে। বিশাখা শিকদার ছেলের বুকে ছেড়ে উঠে দাঁড়ান। ধীরগতিতে কথার পাশে গিয়ে তাকে বুকে টেনে নেয়। মুহূর্তে বিশাখা শিকদারের বুকে ঝলে পড়ে কথা। চোখজোড়া বন্ধ হয় তার। সম্পূর্ণ বাড়িতে শুনশান পিনপতন নীরবতা বিরাজ করছে। বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নবনীতা। বাবার মৃত্যু সুখের উদ্বিগ্নতায় মেয়ের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, যার কারণে চেতনা হারিয়েছিল কথা। পরবর্তীতে ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন দেয়। মস্তিষ্কের বিশ্রাম প্রয়োজন মেয়েটার। ছোট্ট মেয়ের বাবার মৃত্যুর সুখ সামলে উঠতে খানিক সময় প্রয়োজন। বাড়ির অন্যান্য লোকেরা সহ নবনীতা তার বাবার শেষকৃত্যের সব কাজ সম্পূর্ণ করেছে বেশ কিছুক্ষণ আগে। তবে এর কোনো কিছুতেই ছিল না কথা। সে তো তার বাবার শেষ যাত্রা দেখতে পেল না। চেতনা হারিয়ে বাড়ি জমিয়েছিল নিদ্রা রাজ্যে। বিশাখা শিকদার কথার রুমে প্রবেশ করলেন। নবনীতা তার শাশুড়ির আগমনে মেরুদণ্ড সোজা করে বসে। বিশাখা শিকদার নবনীতার কাছে এসে বলে, ঘন্টা পেরিয়েছে, ওকে এবার ডেকে দাও মা। তারপর দুই বোন স্নান সেরে নাও, কিছু খেতে হবে তোমাদের। নবনীতা ডুকরে কেঁদে ওঠে। বোনের দিকে চেয়ে রোদনরত কণ্ঠে বলে, আমার বোনটা কিভাবে থাকবে মা? কার কাছে থাকবে? কেউ তো কুটুক্তি ছাড়া ওর দিকে তাকায় না। সকলে আঙ্গুল উঁচিয়ে কথা বলে আমার বোনটার সাথে। মা মারা যাওয়ার তো ওর কোনো দোষ নেই, তাই না? তবুও কেন আমার কথাকে সবাই এমন করে? কার ভরসায় ওকে আমি রাখবো এখানে? বিশাখা শিকদার তপ্ত শ্বাস ছাড়লেন। তার সামনে দুটো মেয়ে, তারই তো মেয়ের মতো। তিনি কোমল স্বরে বললেন, এসব কথা পরে হবে মা, তুমি কথাকে ধীরে ধীরে ডেকে তোলো, তা না হলে মেয়েটা আরো বেশি দুর্বল হয়ে পড়বে। সন্ধ্যা গড়িয়েছে, খেয়াল আছে? ডেকে যাচ্ছি আমি। বিশাখা শিকদার মাথা হেলিয়ে সায় জানিয়ে চলে গেলেন। নবনীতা অশ্রুকণা মুছে আদরে বোনকে কোমল স্বরে ডাকে। বার কয়েক টাকার পরই পিটপিট করে তাকায় কথা। বোনকে দেখেই হু হু করে কেঁদে ওঠে। তাৎক্ষণিক গতিতে উঠে বসে নবনীতাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে হাও মাও করে বলে, বাবাকে আমি বাঁচাতে পারিনি দি। বাবা আমাকে একা করে চলে গেল কেন? নবনীতা কাঁদে না। সে কাঁদলে তার ছোট্ট বোনটাকে কে সামলাবে? মেয়েটা বড্ড দুর্বল মনের। তাই নিজেকে সংযত করলো নবনীতা। কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝায়, সবাই সব সময় আমাদের সাথে থাকে না কথা। সৃষ্টিকর্তার কাছ থেকে বাবার ডাক এসেছে, তাই তো বাবাকে যেতে হয়েছে। এখানে তোর কোনো দোষ নেই রে। কথার রুদন থামে না। ক্রমাগত হেঁচকি তুলে সে। নবনীতা শক্ত করে আঁকড়ে ধরে বোনকে। কিয়ৎক্ষণ অপেক্ষা করে বোনের মাথা তুলে বলল, চল স্নান ছেড়ে নে, শরীর ভালো লাগবে। তোর কিছু খাওয়া প্রয়োজন, সকাল থেকে না খেয়ে আসিস। নবনীতার প্রত্যুত্তরে কথা কিছু বলে না। স্বল্প ভারযুক্ত হিচকি তুলতে তুলতে টলমলে পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে। বোনের সাহায্যে বাথরুমে যায়। বেশ সময় নিয়ে শীতল জলে নিজেকে ডুবিয়ে রাখে, তারপর বেরিয়ে আসে। নবনীতা বোনকে নিচে যেতে বলে বাথরুমে চলে যায়, কিন্তু কথা নিচে যায় না। অত লোকের মাঝে দাঁড়িয়ে বসে কটূক্তি শোনার ধৈর্য কিংবা শক্তি কোনোটাই তার মধ্যে অবশিষ্ট নেই। সে মাটিতে বসে রয়, ভাবনায় বিভোর হয়। তার এখন মা বাবা কেউ নেই। বোন তো থাকে পরের বাড়িতে। চাইলেও কি সে এখন আর আপন হতে পারে? নিজের আলাদা সংসার আছে তার।
রুমে হঠাৎ আগমন ঘটল বিশাখা শিকদার ও তার বড় ছেলে রূপায়ণ শিকদারের। বিশাখা শিকদার হাস্যোজ্জ্বল বদনে কথার কাছে গিয়ে এক হাঁচু মুড়ে বসে শুধালেন, ভালো লাগছে মা, অসুস্থ লাগছে না তো? কথা নির্মল দৃষ্টিতে তাকায় বিশাখা শিকদারের দিকে, শান্ত ভঙ্গিতে জবাব দেয়, আমি ঠিক আছি আন্টি। ঠিক থাকলে দেখি ওঠো তো শালিকা, চলো একসাথে খাবার খেয়ে নি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রূপায়ণের উক্তিতে কথা ডানে বামে মাথা দোলায়, ম্লান স্বরে বলে, আমি খাবো না জিজু, আপনারা খেয়ে নিন। বিশাখা শিকদার কথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এমন বললে হয় মা, কিছু খেতে হবে, নিজের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তবেই না তোমার বাবা ওপর থেকে ও খুশি হবেন। মুহূর্তেই কথার নেত্রচূড়া নুনাল অশ্রুতে টইটুম্বর হলো। নত মস্তকে নীরবে অশ্রুপাত ঘটালো মেয়েটা। চোখের পাতা ঘন ঘন ওঠানামা করছে তার। বড্ড মনে পড়ছে বাবাটাকে। বিশাখা শিকদার কথাকে বুকে আগলে নেয়। বাথরুম থেকে বেরিয়ে আসে নবনীতা। রূপায়ণ সঙ্গে সঙ্গে বলে, কথা কি নিয়ে খেতে এসো নব, আমি কিন্তু আমার একমাত্র শালিকাকে ছেড়ে মুখে দানা মগব না। নবনীতা নীরব হাসল। বোনের দিকে চেয়ে দেখে মেয়েটা তার শাশুড়ির বুকে গুটিয়ে রয়েছে। রূপায়ণের দিকে চোখের ইশারায় সে বোঝালো তারা আসছে। রূপায়ণ তার বউয়ের ইঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। নবনীতা বোনের কাছে এগিয়ে এসে বলে, চল কথা, আয় মা, আপনিও আসুন। তুমি যাও বৌমা, আমি আমার এই মেয়েটাকে নিয়ে আসছি এক্ষুনি। নবনীতা তার শাশুড়ির দিকে চেয়ে ম্লান হাসে। ভীষণ সরল মহিলা তিনি, খুব আপন করে নেয় মানুষকে। নবনীতা বাবাকে কৃতজ্ঞতা প্রেরণ করে মনে মনে মেয়েকে ভালো এক পরিবারের হাতে তুলে দিয়েছেন তিনি। নবনীতা কথার পাতে খাবার বেড়ে দিচ্ছে। পাশে বসেছেন বিশাখা শিকদার, তার পাশে বসেছেন রূপায়ণ ও রূপমানের বাবা রনক শিকদার। কথা তার বোনকে বাধা দেয়, মিহির স্বরে বলে, আর দিস না দি, খাবো না আমি। না খেলে হবে না মা, খেয়ে নাও, তোমার ঔষধ আছে, খাবার না খেলে ঔষধ কিভাবে নেবে? বিশাখা শিকদারের উক্তির প্রত্যুত্তরে কথা নিশ্চুপ রয়। নত মস্তকে খাবার গলাধকরণ করে সে। নবনীতা তার স্বামীর পাশে বসে আহারের জন্য। কিছুক্ষণের মধ্যেই কথা খাবার খেয়ে উঠে দাঁড়ায়। খাবার টেবিলে বসা সকলে নজর নিবদ্ধ হয় তার দিকে। কথা নরম সুরে তার বোনকে শুধায়, আমি রুমে যাবো দি। নবনীতা মাথা হেলিয়ে সায় দেয়। কথা ধীর পায়ে চলে গেল তার রুমে। কথার প্রস্থানের পরে রনেক শিকদার আদেশের স্বরে বলে উঠেন, মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে চলো, একা রাখা ঠিক হবে বলে মনে করছি না আমি, বৌমার সাথে থাকবে বাড়িতে। বিশাখা শিকদার হ্যাঁ বোধক জবাব দেন। নবনীতা কিছু বলে না, সে মৌন রইল। তার শ্বশুরের পরামর্শ বা আদেশকে এই ক্ষণে সঠিক বলে মনে হচ্ছে। তাছাড়া তার বোনটা এখনো ছোট, মাত্র ষোড়শী পদচিহ্ন এঁকেছে সে। কখনো একা থাকেনি, একা পথ চলেনি। বাবা আর বোনে ছিল সব, কিন্তু এখন বেশ কঠিনতম পথে তাকে চলতে হবে এবার। মা, তুমি বাবা আর ভাই বাড়িতে ফিরে যাও, আমি আর নব আজকে রাত কাটাই এখানে, কাল সকালে কথাকে নিয়ে চলে আসব। রূপায়ণ বলে উঠল খাওয়ার মাঝে। বিশাখা শিকদার ছেলের উক্তির প্রত্যুত্তরে বেশ কঠোর কণ্ঠে বললেন, তা কি করে হয়? আমি একজন মা হয়ে দুটো মেয়েকে এমন পরিস্থিতিতে রেখে যেতে পারবো না আমি। যেতে হলে তোমরা চলে যাও, আমি থাকবো। বাবা আর ভাইয়ার কোনো ইম্পর্টেন্ট কাজ নেই আগামীকাল, আমার মিটিং আছে। আজকের মিটিং মাঝপথে ক্যান্সেল করেছি আমি, তাই কেউ না গেলেও আমি বাড়িতে চলে যাব। নত নজরে খাবার খেতে খেতে ভারী কণ্ঠস্বর ছাড়ল রূপমান। রনক শিকদার সায় জানালেন ছেলের কথায়। বিশাখা শিকদারও স্বামীর দিকে চেয়ে আর কিছু বললেন না। যা বলে তাই করে তার ছোট ছেলে, তাকে কলিজা কেটেও মতের বিরুদ্ধে নেওয়া যাবে না। অতঃপর খাবার সেরে উঠে রূপমান চলে গেল শিকদার বাড়িতে। নবনীতার সম্পূর্ণ ঘর আরো একবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে রাত জুড়ে। বিশাখা শিকদারও সাহায্য করেছেন ছেলের বউকে। কথাকে রাত 10টার মধ্যেই ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে নবনীতা। রূপায়ণ ড্রয়িং রুমে সোফায় ঘুমিয়ে পড়েছে। অপরদিকে ছেলের বউ আর নিজের স্ত্রীকে জাগ্রত দেখে নিজেও ফোনে অফিসের ফাইল মেইল চেক করতে করতেই রজনী পার করলেন রনক শিকদার। ভোরের দিকে কথার ঘুম ভাঙতে নবনীতা কথাকে সকালে নাস্তা খাইয়ে তৈরি করে দিল। বোনের সাথেও একটা অক্ষর উচ্চারণ করলো না কথা। ভীষণ কান্না পাচ্ছে তার, কষ্ট হচ্ছে, বাবাকে মনে পড়ছে। অপরঞ্চ বারংবার চিত্তে ভাসমান হচ্ছে তার বাবার মৃতদেহখানি।
নবনীতা তার বোনের বইপত্র জামাকাপড় সহ সকল প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বোনকে নিয়ে চলে এলো নিজের শ্বশুর বাড়িতে। বহুবার চেষ্টা করেও তার বোনের কাছ থেকে হ্যাঁ বা না ব্যতীত অন্য কোনো জবাব পায়নি সে। বিশাখা শিকদারের মায়া হয়। ছোট্ট শ্যামল বরণ বদন বাবার মৃত্যু সুখে একবারে শুকিয়ে গেছে। কম কথা বলা চুপচাপ মেয়েটা আরো অধিক নিয়ে গেল যেন। রনক শিকদারের প্রাইভেট কারে চড়ে সকলে ফিরে এলো। শিকদার বাড়িতে পৌঁছে নবনীতা তার শাশুড়ির আদেশ মতো সর্বপ্রথম তার রুমের পাশে খালি রুমটা ঝাড়মুছ করে পরিষ্কার করলো কাজের মেয়ে চারুর সহায়তায়। বিশাখা শিকদার ও রনক শিকদার থাকে নিচের তলায়। রনক শিকদারের মা মায়া শিকদার শয্যা শুয়ে। স্বামী হারা হয়েছেন বহু বছর আগে। তিনিও নিচ তলায় থাকেন। তার সাথে থাকে চারু। পরিবারের সদস্যদের পাশাপাশি চারু মায়া শিকদারের খেয়াল রাখে। আর দোতলায় থাকে নবনীতা ও রূপমান। রজনীর দ্বিতীয় প্রহর। নবনীতা বোনকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। ষোড়শী কন্যা নত নজরে বিনা শব্দে খেয়ে যাচ্ছে। মুখে তার কোনো আওয়াজ নেই। চারু মায়া শিকদারের সাথে ঘুমিয়ে পড়েছে। মা বাবাহীন মেয়েটাও মাত্র 19 বছরের কোঠায়। তবু টুকটাক কাজ করে আর শিকদার বাড়িতে থাকে। বিশাখা শিকদার বড় ছেলে ও স্বামীকে রাতের খাবার বেড়ে দিচ্ছেন। এমন সময় বাড়িতে ঢুকলো রূপমান। ক্লান্ত দেহখানি ঢুলতে চাইলেও সে তার কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছে। বিশাখা শিকদার ছেলেকে শোধালেন, এত দেরি কেন বাবা? অফিসে পেন্ডিং কাজের প্রেশার ছিল মা, ভাত বাড়ো, খিদে পেয়েছে। আঘাত স্বরে জবাব দিল রূপমান। বিশাখা শিকদার সম্মতি জানালেন। রূপমান তার রুমে যাওয়ার সময় নবনীতা বলে ওঠে, গতকাল হুট করেই চলে আসতে হয়েছে বলেই কি দেরি হলো ভাই? রূপমান থামে। নতমস্তকে বসে খাবার চিপতে থাকা ষোড়শীর দিকে এক নজর দেখে নবনীতাকে বলে, এটা কেমন কথা বৌমনি? অফিসে মাঝে মাঝে কাজের চাপ থাকেই, এত ভেবো না তো। দেবরের ক্লান্ত ভারিক্ষী স্বরে জবাবে নবনীতা ম্লান হাসে। বোনের মুখে লোকমা দিয়ে বলে, ঠিক আছে যাও, ফ্রেশ হয়ে এসো, খেতে দিচ্ছি। রূপমান সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। অত্যল্পক্ষণের মাঝে কথার খাওয়া শেষে নবনীতা বোনের মুখ ধুয়ে দিতে কথা তার রুমে চলে গেল। রূপায়ণ বলল খানিক সময় বসতে। কথা ভদ্রতার সহিত তার বোনের স্বামীকে নাবোধক জবাব দেয়। বিশাখা শিকদারও আটকালেন না। সদ্য বাবা হারা মেয়েটা, আলাদা সময় প্রয়োজন। কথা উপরে গিয়ে তার রুমে যাওয়ার পথে দেখা মিলল রূপমানের। মস্ত কুচিয়ে এক নজর চেয়ে দেখে মেয়েটা। সাদা টি শার্ট ও কালো ট্রাউজার পরিহিত রূপমান, বদন জুড়ে পানির বিন্দু। সামনের কিছু ভেজা চুল কপালের উপর ছুঁই ছুঁই। ষোড়শী কন্যা নজর নামিয়ে নেয়। হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তার জন্য বরথাকৃত রুমে। রূপমান ক্লান্ত দেহ নিয়ে নিচে নেমে আসে। মা আর তার বৌমনির সাথে বসে খাবার খেয়ে নেয়। রনক শিকদার ও তার ভাইয়ের সাথে অফিসের কাজ সম্পর্কিত কিছু আলাপ আলোচনার সারে অতঃপর যে যার মতো চলে যায় শয্যা নিতে। কিন্তু নবনীতার নেত্রে নিদ্রা ধরা দেয় না। বোনের জন্য চিত্ত উতলা হয়ে উঠল তার। পাশে জড়িয়ে ধরে শুয়ে থাকা নিজের অর্ধাঙ্গকে শুধায় সে, বোনের কাছে যাব একটু, আজকে রাতটা ওর সাথে থাকি। রূপায়ণ নবনীতার দিকে চেয়ে রয়। নিজের স্ত্রীর চোখে মুখে নিজের ছোট্ট বোনটার জন্য আকুলতা দেখতে পেল সে। মেয়েটাকে খানিকটা কাছে টেনে নিয়ে তার লালাটে দীর্ঘ চুম্বন রেখে বলল, যাও, মেয়েটাকে একটি সবকিছু বুঝিয়ে বলবে ধীরে ধীরে, যেন এ বাড়িতে থাকতেও সংকোচ বোধ না করে। আমি তোমার সাথে এ ব্যাপারে পরে কথা বলবো। আমি এ বাড়ির বউ। বউয়ের ছোট বোন যদি তার বড় বোনের শ্বশুর বাড়িতে এমনভাবে দিন যাপন করে, তবে লোকে আমার বোনকে অধিক কটূক্তি শোনাবে। রূপায়ণ চ শব্দ উচ্চারণ করে। বিরক্তির সুর তুলে বলে, এসব নিয়ে ভেবো না নব। অন্তত আমার মা বাবা বেঁচে থাকতে আমার শালিকাকে কে কথা শোনাবে? কার এত রূঢ় স্পর্ধা? রূপায়ণের শেষ উক্তির ভঙ্গিমায় নবনীতা হাসে। পরিবেশ স্বাভাবিক করতে খানিক রসিকতা করে বলে, বড় বড় কথা খালি। ঘুমাও তো, কালকে অফিসে যেতে হবে তোমার। বইয়ের এমন আকস্মিক রসিকতায় রূপায়ণ উঠে বসে গেল। নবনীতা হেসে বিছানা থেকে নেমে দাঁড়ায় দ্রুত গতিতে। রূপায়ণ বলে, কাছে পেয়ে নি বউ, মজা বোঝাবো তোমাকে। নবনীতা হাসে। শাড়ি ঠিকঠাক করে চলে যায় বোনের রুমে। কথার রুমে এসে দরজা ধাক্কায় সে। ভেতর থেকে মিহি স্বর ভেসে এলো, কে?
আমি? নবনীতার ছোট্ট জবাবে এই মুহূর্তে দৌড় খুলে গেল। হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল ষোড়শী কন্যা তার বোনের উপর। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চাপা স্বরে কান্না করছে সহসা। নবনীতা বোনকে আগলে নেয়। বোনের এমন আকস্মাৎ রোদনে বুক কাঁপে তার। নিশ্চয়ই বাবাকে মনে করছে মেয়েটা। নবনীতার কথাকে নিয়ে রুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে কমল স্বরে শুধায়, কি হয়েছে কথা? কেন কাঁদছিস? ষোড়শী কন্যা হেঁচকি তুলে রুদনের ভারে বলতে পারে না কিছুই। বোনের বুকে মাথা ঠেকে অশ্রুবিন্দু ঝরাচ্ছে মেয়েটা। নবনীতা পুনরায় শুধায়, বাবাকে মনে পড়েছে? ভয় করছে। বোনের ছোট্ট জবাবে নবনীতা বোনকে আঁকড়ে ধরে শক্তভাবে। কথার মাথায় অধর ছুঁয়ে বলে, ভয়ের কিছু নেই কথা, আমি এসেছি তো। কথা হেঁচকি তুলে নবনীতা বোনকে শুয়ে দিয়ে বোনের পাশে নিজেও শুয়ে পড়ল। বুকে জড়িয়ে নিল বোনকে। মস্তিষ্কের সকল চিন্তাকে দূরে সরিয়ে নবনীতা কথাকে ঘুম পাড়ায়। অতঃপর তন্দ্রাচ্ছন্ন হয়ে ধীরে ধীরে নিদ্রা রাজ্যে পাড়ি জমালো দুই বোন। কথা তৈরি হচ্ছে স্কুলের জন্য। ফর্ম ফিল আপের তারিখ ঘোষিত হয়েছে আজ। সামনেই মাধ্যমিক পরীক্ষায় বসবে সে। মাঝখানে পেরিয়ে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ নবনীতা বোনের বেশ যত্ন নিয়েছে। মাঝে কথার বাবার মৃত্যুতে লোকজনকে খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্তমানে সেই ষোড়শী কন্যা কিছুটা স্বাভাবিক। বাবাকে মনে পড়লে অবিশাল অম্বরের পানে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে মেয়েটা। ভাগ্যে নির্মম পরিহার সাদরে গ্রহণ করে নিতে হয় সকলকে। তাই ছোট্ট ষোড়শী কন্যাও নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করছে। 2 কাঁধের উপর লম্বা ঘন কেশের 2 বেনুনি ঝুলিয়ে বোনকে ডাকলো সে। নবনীতা এসে বোনের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিয়ে বলল, রূপমান অফিসে যাবে ওইদিকে, ওর সাথেই চলে যা। বোনের আকস্মিক বাক্যে কিংকর্তব্যবিমূঢ় ভঙ্গিতে তাকালো কথা। এ কেমন কথা? মিহি সুরে আকুতি জানালো মেয়েটা, উনি কেন? তুই চল না। আমি মায়ের সাথে একটু ব্যাংকে যাব, তাই যেতে পারছি না রে বোন। কথা মন খারাপ করে। বদনখানি শুকিয়ে গেছে মুহূর্তেই। যে লোকের সহিত তার কথাবার্তাই হয় না, সেই লোকের সাথে যেতে হবে তাকে স্কুলে। আমি একা চলে যেতে পারবো দি, ওনাকে প্রয়োজন নেই। কিছুই শুনবো না আমি। কথা, বাবা নেই এখন, তোকে একা ছাড়তে পারবো না আমি। নবনীতার কড়া কণ্ঠে ষোড়শী কিশোরীর চোখজোড়া অশ্রুপূর্ণ হলো। নত মস্তকে দাঁড়িয়ে রইল মেয়েটা। এ কেমন ফ্যাসাদে পড়ল সে? নবনীতা বোনকে কাছে টেনে নেয়। আলতো হাতে নিজের সহিত মিশিয়ে নিয়ে বলে, মন খারাপ করে না বোন। তাছাড়া রূপমান তো খারাপ ছেলে নয়, আর স্কুলে তো এখন রোজ রোজ যেতে হবে না। কথা অভিমানী সুরে ছোট্ট জবাব দিয়ে সরে এলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে নবনীতাকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নবনীতা বোনের পেছন পেছন কক্ষ ত্যাগ করে। নত মস্তকে সিঁড়ি বেয়ে নিচে নামতে রূপমানের চোখে পড়ল নেভি ব্লু ও শুভ্র রঙা সিলভার কামিজ স্কুল ড্রেস পরিহিত এক ছোট্ট ষোড়শী কন্যাকে। এতদিন বাড়িতেও দেখেছে সিলভার কামিজে, কিন্তু এখন স্কুল ড্রেসে যেন একটু বেশি পিছিয়ে বাচ্চাদের মতো লাগছে। কথা খানিক দূরত্বে দাঁড়ায়। বিশাখা শিকদার কথার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দিলেন। নবনীতা তার দেবরের কাছে গিয়ে বলল, তোমার দেরি হবে না তো ভাই? কথার বেশিক্ষণ লাগবে না, ক্লাস নেই আজকে ওর। রূপমান কথার দিক হতে দৃষ্টি সরিয়ে তার বৌমনির দিকে চেয়ে বলে, দেরি হবে না বৌমনি, বাবা আর ভাইয়া তো আছেই ওখানে, চিন্তা করো না। নবনীতা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বোনকে এগিয়ে দেয়। রূপমান তার পরনের কালো বুটের গটগট শব্দে বাড়ি থেকে বের হয়ে যায়। অত্যল্প ক্ষণের মাঝে সে গাড়ি নিয়ে হাজির হয় বাড়ির সম্মুখে। কথাকে নবনীতা রূপমানের পাশের সিটে বসিয়ে দিল। সংকোচে মাথা নত করে আছে ষোড়শী কন্যা। অভিমানী চিত্ত একটাবার তার বোনকে বিদায় জানাতে সায় দিল না। রূপমান গাড়ি স্টার্ট দেয়। সম্পূর্ণ রাস্তা জুড়ে কোনো অক্ষর উচ্চারণ করল না কথা। সে নরও নয়, সে ড্রাইভিংয়ে ব্যস্ত। তবে ড্রাইভিংয়ে ব্যস্ত হলেও নির্বিশ্বাসে বারংবার আর চোখে নজর বোলাচ্ছে রূপমান তার পাশের ষোড়শীর দিকে। মেয়েটা সিটে হেলান দিয়ে বাহিরে সদ্য বিহানের প্রকৃতি দেখতে ব্যস্ত। ছোট্ট শ্যামলা বদন, বড্ড শুকনো মেয়ের। বেশ কিছু সময় পরে রূপমান গাড়ি থামালো কথা স্কুলের সামনে। কথা সোজা হয়ে বসলো। গাড়ি থেকে নামার প্রস্তুতি নিতে শুনতে পেল তার পাশে বসা লোকের ভারে কি কণ্ঠস্বর। আমি এখানেই থাকবো, কাজ শেষ করে বাহিরে চলে আসবে।
কথা নজরহীন মাথা হেলিয়ে হ্যাঁ বোধক জবাব দেয়। অতঃপর বেরিয়ে গেল মেয়েটা। রূপমান চেয়ে রয়। সম্পর্কের খাতিরেও কখনো কোনো কথা হয়নি তাদের। এই প্রথম সে তার ভাইয়ের একমাত্র শালিকার উদ্দেশ্যে কোনো কথা বলেছে। হাতে গোনা 1 ঘন্টা 15 মিনিটের মাথায় কথা বেরিয়ে এলো স্কুল থেকে। রূপমান গাড়ির সহিত হেলান দিয়ে ফোনে কথা বলছে। ষোড়শী কন্যা ধীর গতিতে গাড়ির পানে এগিয়ে গেল। শুনতে পেল রূপমানের চপল রুষ্ট কণ্ঠস্বর। ডু দ্যাট ফাইল অ্যাগেন, আই ওন্ট অ্যাকসেপ্ট এনি অ্যাপোলজিস দিস টাইম। রূপমানের এমন রুশ পরবশ কণ্ঠে শঙ্কিত হলো ষোড়শী কন্যা। অফিসে কোনো ঝামেলা তৈরি হয়েছে নিশ্চয়ই, আর মানুষটা তার জন্য সেথায় উপস্থিত হতে পারছে না। রূপমান কানের কাছ থেকে ফোন সরিয়ে ষোড়শী কন্যার পানে দেখে। মেয়েটার চোখ মুখ এমন কেন? বাড়ি থেকে আসার সময় তো এমন ছিল না। অপরঞ্চ অন্তরিন্দ্রিয়ের সকল প্রশ্নকে ধামাচাপা দিয়ে রূপমান তাড়াহুড়ো গতিতে বলল, টেক ইউর সিট ফার্স্ট, অফিসে যেতে হবে আমার। কথা চট জলদি গাড়ির দরজা খুলে সিটে বসে পড়ল। রূপমান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মুহূর্তেই পথে যেতে যেতে রূপমান বহুবার কথাকে লক্ষ্য করেছে। চোখ মুখ ফুলে রক্তিম হয়ে আছে মেয়েটার, যেন বেশ সময় নিয়ে কান্না করেছে মেয়েটা। হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে, আর সেই মুষ্টিবদ্ধ হাতের ক্রমাগত কাঁপন আর চোখে দেখছে রূপমান। অতঃপর সে আঘাত স্বরে শুধায়, কি হয়েছে তোমার? চোখ মুখের এই অবস্থা কেন? রূপমানের আচানক প্রশ্নে যেন অধিক সংকুচিত করে নিল নিজেকে ষোড়শী। নিজের কাঁপন থামিয়ে চোখের পাতা উঠা নামার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মিহিস্বরে নত নজরেই বলল, কিছু হয়নি। রূপমান নীরব, আর কিছু জিজ্ঞেস করলো না সে। গাড়ি এসে থামলো অফিসের সামনে। রূপমান কথাকে বলে, অফিসের ভেতরে চলো, আমার আর্জেন্ট কাজ আছে, তাই চলে এসেছি। কাজ সেরে দিয়ে আসবো তোমাকে। কথা ভীত ভঙ্গিতে নজর দিল রূপমানের দিকে। মাথা হেলিয়ে না বোঝালো মুহূর্তে। রূপমানের ভ্রু যুগল সংকুচিত হয়। 1 বার 2 বার শুধায়। মেয়েটা কথা অমান্য করে। অগত্যা পার্কিং লটে গাড়ি ভিড়িয়ে গ্লাস উঠিয়ে দিল। রূপমান যেন বাহির থেকে কেউ ষোড়শীকে দেখতে না পায়। গাড়ি থেকে নামার আগ মুহূর্তে কঠোর স্বরে বলে, আমি না আসা পর্যন্ত গাড়ি থেকে পা বাহিরে দেবে না। ভেতরে না গেলে চুপচাপ এখানে বসে থাকবে। কথা এবারও মাথা হেলিয়ে হ্যাঁ বোধক জবাব দেয়। রূপমান বেরিয়ে যায়। কথা সিটে হেলান দিয়ে চোখের পাতা বন্ধ করে। অধর কাঁপে তার তীর তীর করে। কার্নিশ গড়িয়ে পড়ে অশ্রুকণা। দীর্ঘ 3 ঘন্টা পরে অফিসের ঝামেলা মিটিয়ে রূপমান ফিরে এলো। একদিন অফিসে যাওয়ায় বিলম্ব হওয়ার কারণে কত কাঠখড় পোড়াতে হলো তাকে। সকাল করে দুপুর হয়েছে। ক্লান্ত শরীরে ক্ষুধার্ত হয়েও বেরিয়ে এসেছে সে। হেতু গাড়িতে রেখে যাওয়া একা সে ষোড়শী কন্যা। কাজের চাপে কয়েক মুহূর্তের জন্য 25 বছর নর ভুলতে বসেছিল এই ছোট্ট মেয়েটার কথা। তাই বাধ্য হয়ে অফিস থেকে চলে এলো সে। মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও দুপুরের খাবার খেয়ে আসবে। গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতে রূপমানের নজরে এলো এক নিদ্রাচ্ছন্ন মুখশ্রী। দরজা বন্ধ করে সিটে বসলো সে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল শুকিয়ে লেপ্টে আছে কথার কপল ছুঁয়ে। রূপমানের ভ্রুযুগল সংকুচিত হয়ে এলো ধীর গতিতে। মেয়েটা কেঁদেছে কেন? স্কুল থেকে বেরিয়েও তার মুখ চোখ ফুলা ফুলা ছিল। কি হয়েছে মেয়েটার? রূপমান ভাবে। সহসা তার মায়া লাগে ষোড়শী কন্যার জন্য। শ্যামবর্ণের বদনে মায়ের খেলাধুলা। অধর জোড়া শুকিয়ে গেছে খুব। মুখশ্রী জুড়ে বিন্দু বিন্দু ঘাম। রূপমান দ্রুত এসি চালায়। মেয়েটাকে এমন বদ্ধ অবস্থায় ফেলে রেখে যাওয়া কি তার উচিত হয়েছে? দেহে শীতলতা অনুভব করতে কেঁপে উঠল ষোড়শী কন্যা। ঘুমের ঘুরে গভীর একটা হেঁচকিযুক্ত দীর্ঘশ্বাস ছাড়ল সে। রূপমানের হৃদয় সায়রে সেই দিনের মতো অজানা তুফান উঠল আচানক। সদ্য বাবাহারা মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছে তার বাবাকে ছাড়া। রূপমান আর ভাবল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয় সে। বাড়ি যাওয়ার পথে একবারের জন্য কথার নিদ্রা ভঙ্গ হয়নি। মেয়েটা কান্নায় ভেঙেই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। শিকদার বাড়িতে পৌঁছে রূপমান গাড়ি থামিয়ে কথার দিকে তাকায়। গম্ভীর স্বরে ডাকে সে, এই মেয়ে ওঠো। প্রথম ডাকে কথা পিটপিট করে চাই। চোখে সূর্য রশ্মি চোখে পড়তেই চোখ কচলায় মেয়েটা। পাশে রূপমানকে দেখে সহসা যেন ঘুম অলসতার সব পলাতক হলো। সোজা হয়ে বসলো সে। নত মাথায় মিহি স্বরে বলল, সরি, চোখ লেগে এসেছিল, কিছু মনে করবেন না। বাড়িতে যাও, পৌঁছে গেছি আমরা।
কথা এদিক সেদিক নজর ঘুরালো। সত্যি তারা পৌঁছে গেছে। হুড়মুড়িয়ে বেরিয়ে যেতে চাইলো মেয়েটা, কিন্তু দরজা ভেতর থেকে লক। কয়েক মুহূর্তের জন্য বুকার মতো রূপমানের পানে চেয়ে রইল কথা। রূপমানের গম্ভীর অবয়বে অত্যল্পক্ষণের মাঝেই পুনরায় নিজের দৃষ্টি নত করল পাশে বসা পুরুষ বক্ষে হাত গুজে। অতঃপর কথাকে খানিক সরে বসতে বলে নিজে ঝুঁকে আনলক করে দিল দরজাটা। ষোড়শীকন্যা এক মুহূর্ত বিলম্ব না করে বেরিয়ে গেল। রূপমান চেয়ে রয়, নিজেও গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে। নবনীতা ও চারু ডাইনিংয়ে খাবার সাজাচ্ছে বোনের জন্য। রূপমানকে দেখেই বলল, বড্ড টেনশন হচ্ছিল ভাই, এত দেরি কেন হলো? রূপমান সোফায় বসে ব্যাকরেস্টে মাথা হেলিয়ে চোখের পাতা বন্ধ করে উষ্ঠপথে উচ্চারণ করে, সরি বৌমনি, অফিসে কাজ পড়ে গিয়েছিল আর্জেন্ট, তাই তোমার বোনকে নিয়ে চলে গিয়েছিলাম ওখানে। ফোন করার কথা মাথাতেই ছিল না। নবনীতা বুঝতে পারে বাড়ির পুরুষ মানুষেরা সারাটা দিন অফিসে থাকে, কোম্পানির সামলায় দুই বাবা ছেলে মিলে। রনক শিকদার কখনো কখনো বাড়িতে থাকে, কিন্তু রূপায়ণ ও রূপমান প্রায় সময় অফিসেই দিন কাটায়। আবার মাঝে মাঝে কেউ আগে চলে আসে। নবনীতা বলে, এসো খেয়ে নাও, আবার যাবে? না বৌমনি, যাব না, আর ভাইয়া আর বাবা সামলে নেবে। নবনীতা সায় জানিয়ে রান্নাঘরের দিকে এগুলে রূপমান বলে ওঠে, বৌমনি। নবনীতা থামে। রূপমান ক্লান্ত শরীরে এগিয়ে যায়, স্থির স্বরে বলে, তোমার বোনের কাছ থেকে জেনে নিও স্কুলে কিছু ঘটেছে কিনা। মেয়ের চোখ মুখ ফুলে রক্তিম হয়েছিল। আমিও লক্ষ্য করেছি, কিন্তু বোন আমার এমন পথ চলন ঘটালো যে তাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না। খাইয়ে দেই, তারপর জিজ্ঞেস করব। রূপমান মাথা হেলিয়ে সায় জানায়। শেষে চলে গেল নিজের রুমে শাওয়ার নিতে। ঘণ্টাখানেকের মধ্যেই সে নিচে নেমে আসে। চোখ পড়ে তার কথার উপর। মৌন ভঙ্গিতে খেয়ে যাচ্ছে মেয়েটা। রূপমান এসে সম্মুখ পানের চেয়ারে বসতে কথা মাথা উঁচিয়ে দেখে। পর মুহূর্তে আবার খাওয়ায় মনোযোগ দেয়। নবনীতা রূপমানকে খাবার বেড়ে দিয়ে ইশারায় বোঝায় ষোড়শীকন্যা মুখে কুলু পেতেছে, কিছু বলছে না সে। রূপমান তার খাওয়া শুরু করে। নবনীতা চারুকে ডাইনিংয়ে থাকতে বলে চলে গেল মার শিকদারকে ওষুধ দিতে। কক্ষ জুড়ে সিলিংয়ের পাখার শব্দবিহীন আর কোনো শব্দ নেই। কথা রূপমান দুজনেই নীরবে খেয়ে যাচ্ছে। খানিক বাদে চারু কক্ষের শীতল পরিবেশের মৌনতা ভেঙে রূপমানকে শুধায়, কিছু লাগবে আপনার দাদা ভাই? ভাত দেব? খেয়েছিস তুই? অনেক আগেই খেয়েছি আমি বৌমনি আর মামিমার সাথে। বেশ হাস্যোজ্জ্বল বদনে জবাব দিল চারু। রূপমান মাথা দুলায়। চারু কথাকেও বেশ আদরে গলায় শুধালো, তোমাকে কিছু দেব বনু? কথাকে নত মাথায় না বুধক জবাব দেয়। মুহূর্তে এসে শুনতে পেল রূপমানের গাম্ভীর্য পূর্ণ স্বর, কথা বলতে পারো না তুমি? ষোড়শীকন্যার স্পন্দন বেড়ে গেল রূপমানের আকস্মাত উক্তিতে। সত্রন্ত হলো মেয়েটা। ক্ষণিকালয়ের ব্যবধানে তার চক্ষুজোড়া অশ্রুপূর্ণ হলো। মাথা উঁচিয়ে রূপমানের দিকে এক নজরে দেখে সে। পর মুহূর্তে চারুদিকে তাকিয়ে মিহি স্বরে বলে, কিছু লাগবে না চারুদি। বলে কথা পুনরায় মাথা নিচু করে। কম্পিত অধৈর্যগোল কামড়ে হলেও নোনা জল আটকানোর চেষ্টা চালালো মেয়েটা। রূপমান নির্বিকার ভঙ্গিতে খেতে থাকে। চারুর খারাপ লাগে। মেয়েটা বড্ড নরম, মাথা তুলে কথাই বলে না সহজে, অর্থাৎ কথার উষ্ঠপুটে খই ফুটতে দেখা যায় না। তবু চারু চুপ রইল। বাড়ির ছোট ছেলে রেগে গেলে তাণ্ডব চলে যাবে শিকদার বাড়িতে। নিশিরাতে বোনের বুক ভেজাতে ব্যস্ত কথা। গোটা দিন বোনের কাছ থেকে লুকিয়ে রাখলেও এখন আর পারল না। রজনী সবসময় নিজেদের বিষাদিত বিষয়াদি মনে করিয়ে দেয় বারংবার। নবনীতা চোখে জল নিয়ে বোনের মাথায় চুমু খায়। স্কুলে সহপাঠীরা কথা আর বাবার পরলোক গমন নিয়ে তাকে একাধিক প্রশ্ন করেছে। এতে ষোড়শীকন্যা বাবাকে মনে করেছে ক্ষণে ক্ষণে। বাবা নিয়ে যেত তাকে স্কুলে, আবার বাবার হাত ধরে বাড়িতে ফিরত সে। অপরঞ্চ এখন তার বাবা তার পাশে নেই। সহপাঠীদের বাবার হাত ধরে স্কুলে আসা যাওয়ার দৃশ্য কথার মনে ছুরিকাঘাত করেছে। মন খারাপ করে না কথা, আগেই বলেছি সবাই সব সময় আমাদের সাথে থাকে না, এটাই তো জগৎ সংসারের নিয়ম। কথা নাক টানে মৌনভঙ্গিতে। মনে মনে হয়তো সৃষ্টিকর্তাকেই বলছে, কি এমন কারণে তার বাবাকে অকালে নিয়ে গেলেন তিনি।
নবনীতা বোনকে ঘুম পাড়ায় অতি কষ্টে। বারংবার ঘুমের মধ্যেও হেঁচকি তুলেছে বা ফুপিয়ে উঠেছে মেয়েটা। তার কোমল হৃদয়ের আদরের বোন বাবাকে হারিয়ে বড্ড দুর্বল হয়ে পড়েছে মনের দিক দিয়ে। ছোটবেলা থেকেই তো চুপচাপ শান্ত মেয়েটা, আর এখন প্রশ্ন করলেও হ্যাঁ না ব্যতীত অন্য কোনো জবাব দেয় না। কবে তার ছোট বোনটা স্বাভাবিক হবে? কবে আবার হাসবে মেয়েটা? নবনীতা তপ্ত শ্বাস ছাড়ে, চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল তারও। বাবাকে মনে মনে শুধোই, কেন আমার বোনটাকে রেখে এত তাড়াতাড়ি চলে গেলে বাবা? কিসের এত তাড়াহুড়া ছিল তোমার? কিভাবে আমি তোমার এই ছোট্ট মেয়েটাকে আগলে রাখবো? পারবো তো? ছুটির দিনে বাড়িতে সকলে। নবনীতা তার শাশুড়ি ও চারুর সহিত হাতে হাত লাগিয়ে পাক করছে মুরগির বিরিয়ানি। রান্নাঘর মত্ত হাস্য রসিকতায়। চারু বেশ হরষিত চিত্তের যুবতী। শিকদার বাড়িতে বেশ মাথিয়ে রাখে। বিশাখা শিকদারের গ্রামের মেয়ে ছিল। তিনি চারুকে 14 বছরে নিয়ে এসেছেন শহরাঞ্চলে তাদেরই পরিবারে। রূপমান সকালে জগিং থেকে এসে নাস্তা করে রুমে ঢুকেছে। অফিসের গুরুত্বপূর্ণ মেল চেক করেছে। কাজে ব্যস্ত রেখেছে নিজেকে। রূপায়ণ রনক শিকদারের সাথে বসে টিভিতে ক্রিকেট খেলা দেখছে। নমিতা রান্নাঘর থেকে থালা বাটি এনে টেবিলে সাজিয়ে রাখছে। আজ পরিবারের সকল সদস্য একসাথে বসে দুপুরের আহার করবে। কাজের হাতে হাতেই নবনীতা তার শ্বশুরের উদ্দেশ্যে বলল, বাবা খেতে আসুন, রান্না শেষ হয়েছে। রনক শিকদার মাথা দুলে বৌমাকে সায় জানালেন। নবনীতা চারুকে ডেকে বলল যেন মেয়েটা রূপমানকে এবং কথাকে খেতে আসতে বলে। চারু তাই বাধ্য হয়ে চলে গেল উপরে। খানিক সময়ের ব্যবধানে এসে মেয়েটা নবনীতাকে জানায় কথা আসছে। রূপমানের সাড়া মেলেনি। নবনীতা আচ্ছা জবাব দেয়। নিশ্চয়ই ছেলেটা ঘুমিয়ে পড়েছে। বিশাখা শিকদার গামলা ভরে বিরিয়ানি নিয়ে এলো। নবনীতা ও চারু মুগের ডাল দিয়ে মুরগির মাংস, ডিম, পেঁয়াজ দিয়ে চিংড়ি ভুনা ও সালাদ পরিবেশন করলো। বিশাখা শিকদার চারুকে দিয়ে মায়া শিকদারের জন্য কক্ষে ভাত পাঠিয়ে দিলেন। নিজের স্বামী ও ছেলেকে খাবার টেবিলে বসতে বলে নিজে তাদের ভাত বেড়ে দিতে লাগলো। নবনীতা কথার রুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজে সিঁড়ির পানে নজর দেয়। মুহূর্তে তার বোনকে দেখে বলে, কথা, রূপমানকে একটু ডেকে দে তো বোন। বল খাবার বেড়েছে মা। কথা থমকে দাঁড়ায়। অসহায় বদনে বোনের দিকে চায় সে। চোখের চাহনিতে যেন আকুতি জানালো ষোড়শী কন্যা যে তার বোন কেন নিজে আসতে পারছে না। পাল্টা জবাবে কিছু বলল না, তবু বয়োজ্যেষ্ঠরা আছেন সকলে অভদ্রতা দেখায়। আগতা কথা ধীর পায়ে নীরবে চলন ঘটালো রূপমানের রুমের দিকে। রুমের দরজার সম্মুখ পানে দাঁড়িয়ে সে ভাবল খানিকক্ষণ। অতঃপর ধীরে ধীরে দরজায় হাতে টুকা দিল সে। কোনো সারা শব্দ পেল না। দ্বিতীয়বার একই কাজ করে, তবু কোনো জবাব নেই। অবশেষে দরজার নব ঘুরিয়ে দরজা ফাঁকা করলো মেয়েটা কিঞ্চিত। অন্যের ঘরে এখনো বিনা অনুমতিতে উকি দেওয়া কোনো ভদ্রমেয়ের কাম্য নয়। জেনেও বাধ্যগত সে ভিতরে প্রবেশ করলো। নজরে এলো গোছানো একটা আলোকোজ্জ্বল কক্ষ। কেমন যেন শান্তি বিরাজ করছে গোটা রুম জুড়ে। আচানক রুমের বাথরুমের দরজা খুলে যাওয়ার সংকেত পেল কথা। প্রকট আকারে চক্ষু জোড়া নিয়ে সন্তর্পণে রুমের বাহিরে এসে দরজা ভিড়ে দাঁড়ালো মেয়েটা। দরজা কিঞ্চিত ফাঁকা জায়গার মধ্য দিয়ে চোখে পড়ল তার এক ফর্সা শরীরের উদাম সুদর্শনকে। নিশ্চয় এক্ষুনি স্নান সেরেছে লোকটা। কোমরে পেঁচানো নিরাভ তোয়ালে, সম্পূর্ণ গাত্র জুড়ে বিন্দু বিন্দু জল। সিক্ত চুলগুলো থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সে সুদর্শনের গ্রীবা উদাম পিঠ ও লুমহীন বক্ষ বেয়ে। তবে ঘন লোমযুক্ত পাগুলো যেন দৃষ্টি কাটল ষোড়শী কন্যার। আর মানুষটা ওই অবস্থার মুখে কি যেন লাগাচ্ছে। কথা নজর নামায়, নিজেকে নিজে বকে, ছি, বেহায়ার মতো গিলে খাচ্ছিল যেন রূপমানকে সে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে দরজার হাতের আঘাত করলো মেয়েটা। ভেতর থেকে প্রত্যুত্তর শুনতে পেল, ভেতরে এসো। কথা সংকোচী ভঙ্গিতে দরজা ঠেলে এক কদম রেখে ভেতরে প্রবেশ করে। রূপমান দর্পণের মধ্য দিয়ে দেখে ষোড়শী কন্যাকে। নত মস্তকে কথা ভঙ্গিমাহীন ভাবে ছোট ছোট শব্দে বলে উঠল, রূপবাবু, আপনাকে আন্টি খেতে ডাকছে। রূপমান স্থির হয় সেথায়, হাত থেমে যায় তার। ষোড়শীর ওই ছোট্ট রূপবাবু সম্বোধন তার হৃদয়ে আকস্মিক ঝড় তুলেছে যেন। বক্ষ হতে উদরে কেমন অদ্ভুত অচেনা অনুভূতি।
কি ছিল ওই ডাকে? কেন এমন অনুভূতি হচ্ছে তার? রূপমান হাতের ক্রিমটা ড্রেসিং টেবিলে ছুঁড়ে দিল। মৌনতাবলম্বনকারী কথা ঈষৎ কেঁপে ওঠে। মাথা উঠিয়ে এক নজর দেখে রূপমানকে। রূপমান ঘুরে দাঁড়ালো। তার উদাম ধবধবে বক্ষ সম্পূর্ণ দৃষ্টিগোচর হয় কথার নিকট। ষোড়শী কন্যাকে আচম্বিতে অচেনা লাজরা ঘিরে ধরল। দ্রুত মাথা নত করে সে। এক মুহূর্ত দাঁড়ালো না মেয়েটা। হনহনিয়ে বেরিয়ে গেল রূপমানের জবাবের অপেক্ষা না করি। কথার জন্য হোস্টেল বা ভাড়া বাসা দেখবো বাবা, এভাবে ওকে এখানে রাখাটা। এটা কেমন কথা নব? আমি তোমাকে আগেই বলেছি, কথা আমাদের বোঝা নয়। নবনীতা বিষাদগ্রস্ত হয়ে স্বামীর দিকে তাকায়। রূপায়ণের মেজাজ খারাপ হয়ে গেল যেন। এই কটা দিন খুব বুঝেছে সে তার বউকে, যেন এসব চিন্তাধারা মস্তিষ্কে না ঢুকায়। তবুও মেয়েটা অবাধ্য হয়। রনক শিকদার গম্ভীর মুখে বললেন, মেয়েটা এখানে থাকলে তো সমস্যা নেই, দূরে পাঠাতে যাচ্ছ কেন বৌমা? ছোট মেয়ে এখনো বাবাকে হারিয়েছে সবে, এখনই মেয়েটাকে একা করে দেওয়া অনুচিত বলে মনে করছি আমি। নবনীতা মাথা নিচু করে। তার চিন্তা অন্য কিছু নিয়ে। আগত্যা দ্বিধা দ্বন্দ্বকে দূরে সরিয়ে সে বলে উঠল, কথার থাকায় অনেক আত্মীয় স্বজন। তুমি কি সমাজের কথা ভাবছো নব? রূপায়ণের প্রশ্নে ক্ষণে হ্যাঁ বোধক জবাব দেয় নবনীতা। যতই হোক বাড়ির বউয়ের বোন হয় সে। রূপায়ণ নাক ফুলালো। কিভাবে বোঝাবে এই মেয়েকে সে? বিশাখা শিকদার বলে উঠলেন, এসব নিয়ে কেন ভাবছো মা? মেয়েটার মনটা বড় কোমল। এভাবে একাকী করে দিলে ছোট মেয়েটা আরো দুর্বল হয়ে পড়বে, ওর কষ্ট বাড়বে। এই বাড়িতে তুমি আছো, ওর নিজের বোন চারু আছে, আমি আছি। সকলের মাঝে থাকলে মেয়েটা হাসি খুশি থাকবে। নবনীতা তপ্ত নিঃশ্বাস ছাড়ে। আদরের সোফায় বসে রূপমান সকল আলাপ আলোচনা শুনছে। ইচ্ছে জাগলো সহসা তার মনে, যাকে নিয়ে এত আলাপ আলোচনা সে কোথায়? রুমে আটকে রেখেছে নিজেকে? উঠে দাঁড়ালো রূপমান। মাকে উদ্দেশ্য করে বলল, মা, সন্ধ্যার সময় ছুটির দিন কিছু স্পেশাল তৈরি করো, নাস্তা করব। বিশাখা শিকদার আলোচনা থামিয়ে ছোট ছেলের দিকে নজর দিলেন। হাস্যোজ্জ্বল বদনে বললেন, কি খাবে বাবা? বৌমনির হাতের চিজ পাস্তা আর তোমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই। বলে উপরে চলে যেতে লাগলো রূপমান। যেতে যেতে পুনরায় জোর গলায় বলল, কাজ অদল বদল করো না আবার। নবনীতা মিটমিটিয়ে হাসলো। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমার ছোট ছেলে যেমন গম্ভীর তেমন ভালোই জানে কিভাবে পরিবেশ স্বাভাবিক করতে হয়। চলুন মা, রান্নাঘরে যাই। বিশাখা শিকদার হেসে উঠে দাঁড়ায়। নবনীতা স্বামীর দিকে চেয়ে দেখে বেশ রাগ নিয়ে তাকিয়ে আছে রূপায়ণ। রনক শিকদার খবরের কাগজে নিজেকে ঢেকেছেন অনেক আগেই। নবনীতা সেই সুযোগ নিয়ে রূপায়ণকে মুখ ভেঙে চলে গেল। রূপায়ণের ওষ্ঠে শয়তানি হাসি ফুটল মুহূর্তে। কথার রুমে নক করতেই মেয়েটা দরজা খুলে দিল। তার রুমে চারু আর তার বোন ছাড়া এতদিনে অন্য কেউ আসেনি। কিন্তু আজ সহসা বোনের দেবরকে দেখে চমকিত হলো সে। দুপুরে ওই নজর কাড়া দৃশ্যপট মস্তিষ্কে খেলে যেতে মাথা নত হলো তার। মিহি স্বরে বলে উঠল, আপনি? কেন আসতে পারি না? রূপমানের গাম্ভীর্যপূর্ণ স্বরে ষোড়শী কন্যা মুহূর্তে মাথা তুলে চঞ্চল কণ্ঠে বলে, না না না, তা বোঝাইনি আমি। আসুন ভেতরে। কথা সরে দাঁড়াতে রূপমান ভেতরে ঢুকলো। খোলা বইপত্রের ছড়াছড়ি বিছানার উপর। বুঝলো সে মেয়েটা পড়তে বসেছিল। কথা নিশ্চুপ রয়। রূপমান ট্রাউজারের পকেটে হাত গুজে এগিয়ে গেল বিছানার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, টিউশন পড়ো না তুমি? পড়তাম, বাবা মারা যাওয়ার পর থেকে আর যাওয়া হয়নি। সামনের সপ্তাহ থেকে যাব। একদম কোমল স্বরে জবাব দিয়ে পুনরায় মাথা নিচু করে রইল ষোড়শী কন্যা। রূপমানের ভাব ভঙ্গি দেখে তার ভয় করছে কেন যেন। নিচে যাও, নাস্তা করে এসো। ষোড়শী কন্যা রূপমানের কথার অবাধ্যতা করল না। মৌনভাবে বেরিয়ে গেল রুম থেকে। রূপমান সেদিক পানে চেয়ে অন্তরালে হাসে। বড় চুপচাপ মেয়েটা, সব সময় মাথা নত করে থাকে। রূপমান বিছানায় ছড়িয়ে থাকা বইগুলো সব বন্ধ করে গুছিয়ে রাখলো। অতঃপর ফ্যান অফ করে রুম থেকে বেরিয়ে গেল। বিছানায় বসে বাংলা সাহিত্যের বইয়ের এক গদ্য রিভিশন দিচ্ছে কথা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের 9ম সংখ্যক লেখা ফুলের বিবাহ। গদ্যের মাঝে ডুবে দেবার স্বপ্নে মশগুল ষোড়শী কন্যা।
রাত্রেবেলায় সে তার আপন কল্পনা ভুবনে। নসিবাবু তার দিব্য কর্ণ দিয়ে ফুল বাগানের মল্লিকা ফুলের বিয়ের সমস্ত ঘটনাবলী উল্লেখ করলেন। পুষ্পকন্যা মল্লিকার বৈকাল শৈশব অবসানের পরপরই যে তার বৃক্ষ পিতা কন্যার বিবাহের আয়োজন করেছিল, কত সম্বন্ধ অথচ স্থির হয় না একখানাও। স্থলপদ্মকে উদ্যানের রাজা বলে সম্বোধন করা হয়েছিল। সে নাকি ছিল নির্দোষ পাত্র, তথাপি স্থলপদ্মের ঘর উঁচু, অপরদিকে কন্যা ভারগ্রস্ত মল্লিকার পিতার ঘর ক্ষুদ্র। জবা ছিল প্রস্তুত, কিন্তু জবা যে বড় রাগী, তাই কন্যাকর্তা পিছিয়ে গেলেন। গন্ধরাজও মন্দ নয়, কিন্তু বড় দ্যাম আক্তার। এহেন পরিস্থিতিতে ভ্রমরাজ করেছিলেন ঘটখালির কার্য। ষোড়শী কন্যা মৌন হাসে। ভ্রমরাজের সেই গুনগুন গুনাগুন শব্দ কথার কাছে কেমন রসিকের বস্তু হয়ে দাঁড়ালো। তবু সে পরে আর ভাবে, মুদিত নয়না অবগুণ্ঠনবতী মল্লিকাকে যখন বলা হচ্ছিল ঘুমটা তোলার কথা, লাজক পুষ্পকলি কিছুতেই তার ঘুমটা তোলে না, অর্থাৎ মুখশ্রী সে দেখায় না। লাজে অতঃপর সায়াহ্ন ঠাকুরানীর কাছ থেকে লক্ষ্মী, চাঁদ, সোনা নামের আদরে উপাধি পেয়ে তার স্নেহ স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হয়ে মল্লিকা মুখদর্শন দিল। ভ্রমররাজ মল্লিকার পরিমলে অতিমুগ্ধ হয়ে একেবারে আগাম ঘটকালি হিসেবে মধু চেয়ে বসল। পুষ্পকন্যা পিতা পাত্র সম্বন্ধে জানতে চাইলে ভ্রমরাজ বলেন গোলাপের কথা, অপরঞ্চ গোলাপের নাকি গৌরব অধিক। সাক্ষাৎ বাঞ্জামালির সন্তান কিনা, আবার কাটাও আছে। তবু ঘটক ভূ করে উড়ে গিয়ে হাস্যজ্জ্বল গোলাপের কাছে প্রস্তাব পাতল। গোলাপ তো আহ্লাদিত, কন্যার বয়স জেনে সে রাজি হলো বিবাহতে। কথা দীর্ঘশ্বাস ছাড়ল। তার বাবা যদি হতো সেই ক্ষুদ্র বৃক্ষ, তবে সে হতো মল্লিকা। মল্লিকার পিতার মতো তার বাবাও নিশ্চয় একদম দেখে শুনে তার জন্য পাত্র বাছাই করত, যেমনটা তার বড় বোনের জন্য করেছে। ষোড়শী কন্যা মন খারাপ করে। তার বাবা তো চলে গেছে, কন্যা ভারগ্রস্ততা হতে তিনি মুক্ত, তাই না? তপ্ত নিঃশ্বাসে পুনরায় কথা পড়ায় মন দিল। মল্লিকার বিবাহতে বরযাত্রী হিসেবে জবা এসেছিল সমংশে। এসেছিল কুরবক, কুটজ, করবী সহ আরো কত শত। চাপা গন্ধরাজেরা ছড়াচ্ছিল উগ্র পরিমল। গোধূলি বেলায় উচ্চিঙ্গরা বাজালো নহবত। মৌমাছি রাত কানা বলে সানায় বাজানো হতে তাকে বিরত করা হলো। ষোড়শী কন্যা অন্তরালে হাসে। ইস, মৌমাছির বায়না পূরণ হলো না। একদল পিপিলিকা এসেছিল, তাদের দন্ত নিয়ে শঙ্কিত ছিল সকলে। বাতাস বায়না করেছিল সে নাকি বাহকের কার্য করবে, তথাপি সে কাজের বেলায় বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল। অগত্যা নসিবাবুই গোলাপের বাহকের কার্য স্বীকার করে মল্লিকাপুরে গেল। পুষ্পকন্যা মল্লিকা তার পরিমল ছুটে আহ্লাদিত হয়ে সুখের হাসি হাসছে। রুমে কারো হুড়মুড়ি ঢুকে পড়ায় মনোযোগে বিঘ্ন ঘটল ষোড়শী কন্যার। বিছানা থেকে উড়নাটা টেনে গলায় জড়িয়ে দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালো মেয়েটা। তিনজন অচেনা যুবতীকে দেখে মুহূর্তে সন্ত্রস্ত হলো কথা। রমণীদের দেখে মনে হচ্ছে তারা কথার চেয়ে বয়সে বড়। ষোড়শী কন্যার দিকে তাকিয়ে তারা কানাকানি করে কি যেন বলছে। রুমে প্রবেশ ঘটল বিশাখা শিকদারের। কথার সংকুচিত শ্যামবদন দেখে তিনি মেয়েটার দিকে এগিয়ে এলেন। ঘরে ঢুকে যাওয়া মেয়েদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বললেন, কেমন ধরনের আচরণ এসব? কারো রুমে এভাবে নক না করে ঢোকা কি ভদ্র আচরণ? তোমাদের বড় বাবার কানে গেলে কি বলবেন তিনি? তিন যুবতীর মাথা নিচু হলো মুহূর্তেই। রুমে হঠাৎ প্রবেশ করলো অচেনা মহিলা। বেশ স্বাস্থ্যবতী, সুন্দর দেখতে তিনি। কথা চেয়ে রয়, কিন্তু বায়োজ্যেষ্ঠের পরবর্তী উক্তিতে ষোড়শী কন্যার চোখে অশ্রু ভিড় করল। এই মেয়ে তো এই বাড়ির কেউ নয় দি। একজন বহিরাগত অনাথের আবার এত কিসের গোপনীয়তা, এত কিসের স্বাধীনতা? বিশাখা শিকদারের ভরার চোয়াল শক্ত হলো। কথাকে বুকে আগলে রেখে কাটখাট কণ্ঠে জবাব দিলেন, আমার বাড়িতে কে বহিরাগত আর কে নিজের তা নিয়ে তোর না ভাবলেও চলবে হৈমন্তী। তুই আমার ছোট যা, এর চেয়েও বোন বেশি, তাই আমাকে বাধ্য করিস না আরো বড় কিছু বলতে। হৈমন্তী নামের মহিলা সহসা তেড়ে এলো বিশাখা শিকদারের দিকে। ঝাঁঝালো স্বরে বলল, একটা দুদিনের মেয়ের জন্য তুমি আমার মেয়েতে শাসালে দি? বাড়ির কর্তার কানে গেলে কেলেঙ্কারি হবে না? তিন যুবতীর মাঝখান থেকে একজন ধীরগতিতে এগিয়ে এলো। কথা নিশ্চুপ নতমস্তকে দাঁড়িয়ে রইল। টপ টপ করে অশ্রুবিন্দু মাটিতে পড়ছে তার।
এ সকল কটূক্তি তার ভাগ্যে আছে শৈশব থেকে, নতুন কিছু নয়। তবু কেন সে আঘাত পায়? আচানক শুনতে পেল সে এক মিষ্টি কণ্ঠ। উফ মা, তুমি এমন কেন বলো তো? এই জন্যই তোমাকে আমার পছন্দ না। বড় মা ভুল কি বলেছে? আমাদের আসলেই উচিত ছিল দরজায় নক করা। দেখো, তোমার ওই কর্কশ গলায় মেয়েটাও ভয় পেয়ে গেল। বলেই মেয়েটা কথার কাছে এসে তাকে বিশাখা শিকদারের কাছ থেকে ছাড়িয়ে নিল। ষোড়শী কন্যা মাথা তোলে না, নীরবে কাঁদে। তোকে মাঝে মাঝে আমার পেটে ধরা মেয়ে মনে হয় না? বড় মেয়ে হয়ে মায়ের বিরোধিতা করিস সবসময়। আমার মেজ মেয়ে আর ছোট মেয়ে বোঝে আমাকে, যত সব। বলেই হৈমন্তী নামের মহিলাটি প্রস্থানের জন্য পা বাড়ালো। সঙ্গে তার মেয়েদের উদ্দেশ্যে বলে উঠলেন, অরু, অনু, চলে আয় তোরা। মায়ের বাধ্য সন্তানের মতো বাকি দুই মেয়েও বেরিয়ে গেল। বিশাখা শিকদার কথাকে বিছানায় বসালেন। পাশে বসলো অনামিকা। কথার চিবুক তুলে ধরতেই তার অশ্রুসিক্ত কপল দৃষ্টিগোচর হলো তাদের কাছে। মৌনভঙ্গিতে অশ্রুপাত ঘটে মেয়ের। বিশাখা শিকদার কিছু বলতে যাবে এমন সময় রুমে ঢুকলেন নবনীতা। তার রক্তিম চোখে জলে টইটুম্বর। শাশুড়ির উদ্দেশ্যে রোদনরত কণ্ঠে বলল, আমি বলেছিলাম না মা, আমার বোনটাকে সকলে কটূক্তি করবে। দেখলেন ছোট মা কিভাবে কথা বলল? ওকে এখানে রাখতে চাই না আমি আর মা। অনামিকা উঠে দাঁড়ালো দ্রুত। নবনীতাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও বৌমনি, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি। প্লিজ তুমি কিছু মনে করো না, খুব সরি। ননদের আহ্লাদিত কণ্ঠে নবনীতা চুপ রইল। বিশাখা শিকদার মলিন বদনে মাথা নত ষোড়শীর দিকে চেয়ে বললেন, কাঁদে না মা, লক্ষ্মী মেয়ে আমার। কথা মাথা তুলে না, মস্তিষ্কে তার এলোমেলো হয়েছে পুনরায়। বোনের শ্বশুর বাড়িতে থাকা ঠিক হবে না, চলে যেতে হবে তাকে। যদি তা হয় বহু দূরে, তবে বহু দূরে সে যাবে। মনে মনে ভাবল ষোড়শী। অনামিকা তার পাশে এসে বসে। স্নেহাশিস কণ্ঠে শোধায়, নাম কি তোমার? কথা অশ্রুসিক্ত নয়নে তাকালো অনামিকার দিকে। মিহি স্বরে জবাব দিল, কথা। বাহ, খুব মিষ্টি একটা নাম। কথা পুনরায় মাথা নিচু করে। অনামিকা বিছানায় থাকা বইয়ের দিকে তাকিয়ে বুঝে মেয়েটা এখন 18 দোরগোড়ায় যায়নি, তার তুলনায় বড্ড ছোট। বিশাখা শিকদার নবনীতাকে বললেন, আমার রুমে আসবে বৌমা, কষ্ট পেও না। বলেই তিনি উঠে দাঁড়ালেন। অনামিকা তার কাছে দ্রুত গতিতে গিয়ে অনুরোধ মিশ্রিত আবদার করে বলল, বড় বাবাকে কিছু জানাবে না তো বড় মা, প্লিজ। বিশাখা শিকদার হেসে অনামিকার মাথায় হাত বুলিয়ে দেন। মেয়েটা তার মায়ের মতো হয়নি একদম। জবাবে বললেন, জানাবো না মা, ঠিক আছে। অনামিকা স্বস্তি পায়। তার 21 বছরের জীবনে নিজের গর্ভধারিণী মায়ের জন্য পরিবারের বিভিন্ন ঝামেলা হতে দেখেছে সে। ছোট দুটো বোনও মায়ের মতোই হয়েছে, বেশ দেমাকি। শিকদার বাড়ির কর্ত্রী মায়ের শিকদার অসুস্থ হওয়ার পর থেকেই সংসার আগলে রেখেছে তার এই বড় মা। বিশাখা শিকদার প্রস্থানের পরপরই নবনীতা অনামিকাকে ডেকে কথাকে বলে, এটা আমার ভালো ননদটা, মিষ্টি মেয়ে মিকু। অনামিকা মুচকি হাসল। নবনীতা চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যায়। কথার পাশে বসে অনামিকা এটা সেটা শুধায় ষোড়শী কন্যাকে। সে নত মস্তকে ধীর গতিতে কথা বলে। রাত্রিরে সকলে যখন খেতে বসেছে ষোড়শী কন্যা এলো না। নবনীতাও জোর করে না, সে চায় না তার বোন আরো কটূক্তির সম্মুখীন হোক। হেমন্তী শিকদার তার 3 মেয়ে ও স্বামী নব শিকদারকে নিয়ে খেতে বসেছেন। সাথে আছেন রনক শিকদার ও রূপায়ণ। নবনীতা নত মাথায় খাবার বেড়ে দিচ্ছে। বিশাখা শিকদার বসেননি। হৈমন্তী শিকদার ও তার পরিবারের প্রস্থানের পরপরই তিনি ছেলে বউ নিয়ে খেতে বসবেন। হৈমন্তী শিকদার ও নব শিকদার এসেছিলেন কোনো এক গুরুত্বপূর্ণ আলোচনা সারতে। রূপমান অফিস থেকে ফিরেছে খানিক আগেই। ফ্রেশ হয়ে এলেই তারা আলোচনা আরম্ভ করবে। অপরদিকে কেউ একজন সন্তর্পণে কথা রুমে চলে গেল। সকলের অগোচরে সে ধীর হাতে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে আওয়াজ আসলো ষোড়শীর, কে? আমি চারু। ষোড়শী কন্যা অত্যল্প ক্ষণের মাঝে দরজা খুলে দিল। চারু পর্যবেক্ষণ করে মেয়েটাকে। রক্তিম চোখজোড়া নিভু নিভু, উষ্ঠ শুকনো মরা পাতার ন্যায় শুষ্ক। কথা নত মস্তকে শুধায়, কিছু বলবে চারুদি? ভিতরে আসবো? অবশ্যই, এসো। চারু হাস্যোজ্জ্বল বদনে কথা রুমে প্রবেশ করে, দরজাটা বন্ধ করে দেয়।
কথা বিছানা টেনে টুনে দিল, চারু কিনারায় বসে। কথা দাঁড়িয়ে রয়, শুষ্ক উষ্ঠ পুট জিভ দিয়ে ভিজিয়ে অস্থিরভাবে কামড়ে যাচ্ছে মেয়েটা অনবরত। চারু বলে, বসো না আমার পাশে। ষোড়শী কন্যা ম্লান হাসে। চারু অবাক হয়। এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম মেয়েটার উষ্ঠপুঠে সে হাসির দেখা দেখল। কি মায়াবী সে হাসি! মনমহলে কথাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা করলো চারু। অতঃপর চাপা স্বরে শুধায়, ছোট মামি তোমাকে নিয়ে আজে বাজে বলেছে তাই না? ষোড়শী কন্যা নজর ও মস্তক উভয় নত হয় তৎক্ষণাৎ। চারু বুঝে যায় যা বোঝার। তারপর বলতে শুরু করে, বড় মামিমা আমাকে যখন এই শহর অঞ্চলে নিয়ে এসে থাকতে দিল বিনা কিছুতে, তখন ছোট মামিমা কি বলেছিল জানো? আস্তা করে নিক্ষিপ্ত এক এতিম মেয়েকে শিকদার বাড়িতে এনে নাকি বড় মামিমা খুব বিপদ ডেকেছে। সে ছোট্ট চারু আজও মনে রেখেছে তাকে দেওয়া সে আস্ত করে উচ্ছিষ্ট উপাধি। কিন্তু বড় মামু আর বড় মামিমা আমাকে কত যত্ন করলো, বড় করে তুললো, পড়ালেখাও করিয়েছে। আমি মাধ্যমিক পরীক্ষার পরে নিজ ইচ্ছায় আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিইনি। ছোট মামিমা যখনই আসতো তখনই আমাকে কোনো না কোনো খুঁত ধরে বকাঝকা করতো, মারধর করতো আড়ালে। কখনো আমি বড় মামিমাকে বলিনি এসব। শিকদার বাড়িতে আগুন লেগে যেত। রূপায়ণ দাদা ভাই, রূপমান দাদা ভাই আর বড় মামু সকলেই প্রচণ্ড রাগী। তারা এমনি ভেজা বেড়ালের মতো চুপচাপ থাকলেও রাগলে সব কিছু তছনছ করে দেবে। আর রূপমান দাদা ভাই তো ভূতা রাগী, ভীষণ রাগ তার, খুব জেদি। ওনাকে শান্ত করা বড্ড কঠিন। ছোট মামিমা বড় মামিমাকে মোটেও পছন্দ করেন না। তবুও ছোট মামুর জরুরি সিদ্ধান্ত গ্রহণে কর্তার সহিত আলাপ আলোচনা করতে আসেন তিনি। ষোড়শী কন্যা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল চারুর দিকে। চারু ম্লান হাসে। কথা আচমকা চারুকে জড়িয়ে ধরল। জড়তা মিশ্রিত স্বরে বলল, মানুষটা বড্ড খারাপ তাই না? কিন্তু মিকুদি তো এমন নয়, কত মিশুক উনি। চারু দুই হাতে কথাকে আগলে নিল। হালকা শব্দে হেসে বলল, মিকু দিদি ভাই অনেক ভালো, একদম বড় মামিমার মতো। কিন্তু অরইমা আর অনুরিমা মোটেও তেমন নয়। ওরা একদম হেমন্তী শিকদারের কার্বন কপি। ষোড়শী কন্যা সরে আসে। চারু পুনরায় বলে, তুমি শিকদার বাড়ির এই মানুষগুলোকে কখনো ভুল বুঝো না বোন। বড় মামিমা, বড় মামু, দাদা ভাইরা সবাই খুব ভালো। ডিম্মা আরও ভালো। তুমি ওনার রুমে যাওনি তাই জানো না। উনি তোমাকে দেখতে চায় খুব করে। কিন্তু চারুদি এভাবে বোনের শ্বশুর বাড়িতে থাকা অনুচিত। চারু হাসে। ছোট্ট মেয়ের মনে এমন চিন্তাধারা আসা স্বাভাবিক। আচম্বিতে নিচ থেকে চারুর ডাক আসলো। বিশাখা শিকদার কণ্ঠে চারু বলে, মামিমা ডাকছে, যাই। বলে ক্ষণে সে দরজা মেলে বেরিয়ে গেল। ষোড়শী কন্যা দরজা লাগাতে যায়। সম্মুখ পানের পথে হেঁটে গেল রূপমান। নজর মেলে তাদের। কথা দ্রুত দরজা বন্ধ করে। অনামিকার সম্বন্ধ এসেছে, পরিবার ভালো, পাত্রও ভালো। লরেন্স এসসি কোম্পানির সিইও স্বাধীন চৌধুরীর ছেলে সোহাগ চৌধুরী কয়েক মাস পরেই সুইডেনে চলে যাবে। মেয়েকেও নিয়ে যেতে চাইছে। ওখানকার শাখা সালামানের দায়িত্বে সোহাগ। তাই আগামী 2 মাসের মাঝেই বিবাহ সম্পন্ন করতে চাই তারা। তাছাড়া আমাকে ওদের কোম্পানির 40% শেয়ার দেবে বলেছেন। আমাদের মত আছে, তোমাদের কি মতামত ভাইয়া? নভ শিকদারের প্রশ্নে রনক শিকদার তার ছেলের হাসি দেন। বিশাখা শিকদার নীরব রইলেন। রনক শিকদার ছোট ভাইয়ের নিকট জানতে চায়, পরিবারের বড় মেয়ের বিষয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে হলো এখন? লরেন্স এসএসসি কোম্পানির সিইওকে চেনো তুমি? টাকার ব্যবসা করে সে কত শত কোম্পানি হাতিয়ে নিয়েছে, সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? নভ শিকদারের ভ্রুযুগল সংকুচিত হয়ে এলো। হৈমন্তী শিকদার ফুস করে উঠলেন ভাসুরের সম্মুখেই। আমার মেয়ের ভালো কি কেউ চায় না এই পরিবারে? উফ মা, তুমি একটু চুপ করবে? অনামিকা তার মাকে থামায়। রূপায়ণ নব শিকদারের দিকে চেয়ে বলে ওঠে, সোহাগ চৌধুরীর চরিত্র সম্পর্কে আমি অবগত নয়, তবে সান্নিধ্য চৌধুরী মোটেই ভালো মানুষ নন ছোট বাবা। নব শিকদারকে চিন্তিত দেখালেন। ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। মেয়ের ভবিষ্যৎ জীবন নষ্ট হবে না তো?
হৈমন্তী শিকদার পুনরায় বললেন, আমার অনামিকার বিয়ে ওই ছেলের সাথেই হবে। ধনী পরিবার, কি নেই ওই পরিবারের? সুখ শান্তি সব পাবে আমার মেয়ে। লোভাতুর হয়ে যেও না ছোট মা, আমার বোনের জীবন নির্ভর করছে এই বিষয়ের উপর। রূপায়ণের উক্তিতে রনক শিকদার মাথা দুলায়। বিশাখা শিকদার কোনো কথাই বলছেন না। নবনীতাও স্থির ভঙ্গিতে বসে আছে। সহসা রূপায়ণ অনামিকাকে প্রশ্ন করে, তোর কি মত মিখু? বড় বাবা যা বলবে তাই, আমি আলাদা করে কিছু বলতে চাই না দাদা ভাই। অনামিকার দ্বিধাহীন উত্তরে রনক শিকদার মৌন হাসেন, বলেন, তোমার বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান করা উচিত মা। বাবা মায়ের সিদ্ধান্তে যদি আমার গোটা জীবন স্রোতে ভেসে যায় তখন কি হবে বড় বাবা? তুমি পরিবারের কর্তা, আমার বড় বাবা, তোমার কথায় অমান্য করব না আমি। বিশাখা শিকদার হাসলেন এবার। হৈমন্তী শিকদার মুহূর্তে খেপে গেলেন। সর্পের ন্যায় ফনা তুলে এগিয়ে এলেন মেয়ের দিকে। ঝাঁঝালো স্বরে বললেন মেয়েকে, ছেলের সম্পর্কে খোঁজ খবর না নিয়ে কি তোকে ঘর করতে পাঠাবো আমরা? নিজের মা বাবাকে বিশ্বাস না করে পরের ওপর অগাধ বিশ্বাস তোর? 10 মাস পেটে ধরেছি এসব দেখতে। এত উত্তেজিত হচ্ছ কেন ছোট মা? রূপমানের দৃঢ়স্থির কণ্ঠ। এতক্ষণ সকল কিছু হজম করেছে সে। হৈমন্তী শিকদার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন রূপমানের দিকে। তথাপি তার তীক্ষ্ণ দৃষ্টি শঙ্কিত হলো বাড়ির ছোট ছেলের গাম্ভীর্যপূর্ণ বদনে। স্বামীকে ইশারা করলেন মুহূর্তেই, যা রনক শিকদার ও রূপমানের নজরে ধরা পড়েছে অনায়াসে। নব শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রনক শিকদারের উদ্দেশ্যে বললেন, ভাইয়া, আমি চাই আমার মেয়ের বিয়ে এই ছেলের সহিত হোক। রনক শিকদার সায় দিলেন। ছোট ভাই তার বউয়ের আঁচলে বাধা কঠিনভাবে। কিছুই করার নেই, কেবল সৃষ্টিকর্তার চরণে আকুল আবেদন জানালেন তিনি মন গহীনে। মেয়েটার ভবিষ্যৎ যেন সুখের হয়। বাড়ির কর্তার সমর্থনে ছেলেরা চুপ করে গেল। রূপমান উঠে দাঁড়ায়, মাকে উদ্দেশ্য করে বলে, খেতে দাও মা, খিদে পেয়েছে। নবনীতা উঠে দাঁড়ালো। রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। নব শিকদার মায়ের সাথে সাক্ষাৎ করে সবটা জানিয়ে বউ মেয়েদের নিয়ে শিকদার বাড়ি হতে প্রস্থান করলেন। নবনীতা বোনকে ডেকে এনেছে। দুই বোনের মুখশ্রী জুড়ে ভারী বিষাদগ্রস্ততা। বিশাখা শিকদার তার ছেলের বউ চারু আর কথাকে নিয়ে খেতে বসলেন। ষোড়শীর নত মস্তকের অবয়বের দিকে নজর দেয় রূপমান। আবার কি মন খারাপ এই মেয়ের? চোখ মুখ সহসা এমন কেন? খাওয়া শেষে বিশাখা শিকদার স্বামী ও ছেলেদের সব জানালেন। রনক শিকদার ও রূপায়ণ সাফ সাফ বলে দিয়েছেন বাড়ির বউয়ের বোন এই বাড়ি থেকে যেন এক কদমও বাহিরে না দেয়। চারু অদরে দাঁড়িয়ে হাসে। স্বস্তি বোধ করলো সে। তা না হলে এমন একটা ছোট্ট ফুলের মতো কোমল মেয়ে তার একাকী জীবন সামলাতো কিভাবে? ভোরের আলো ফুটেছে মুটে, চারিদিকে বিহঙ্গের কলরব। অথচ মন্দ মেজাজে সন্ত্রস্ত অবয়বে শিকদার বাড়ির ছোট ছেলের দরজায় গত 10 মিনিট ব্যয় করেছে ষোড়শী কন্যা। কথা হাতে তার গরম কফির মগ। কফি বোধ হয় ঠান্ডাই হয়ে গেল। কথা মনে মনে তার বোনকে বকে কত শত। চারুখানিক অসুস্থ হওয়ায় সে নিদ্রাচ্ছন্ন। বাড়ির বাকি সকল কাজ সামনে নিচ্ছে নবনীতা। বিশাখা শিকদার শয়নকক্ষ ত্যাগ করবেন একটু পরেই। অগত্যা নবনীতা তার বোনকে কাছে পেয়ে তাকেই তার দেবরের ভুরের পানেও ধরিয়ে দিল। ষোড়শী কন্যা কত করে বায়না করলো তার বোনের নিকটে, হতপর নবনীতার আদরের সোহাগে আর পারল না। তিরিক্ষি মেজাজে চলে এসেছে মেয়েটা। 10 মিনিট ব্যয়ের পরপরই কথা কম্পিত হাতে দরজায় কর্নারে। অত্যল্পক্ষণের ব্যবধানে ভেতর থেকে অত্যন্ত ভারী কণ্ঠস্বরে অনুমতি পেল সে। ক্ষণে বক্ষ সায়র উতলা হলো ষোড়শী কন্যার। দরজা নব ঘুরিয়ে দরজা খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো মেয়ে। নজর গেল শান্ত শীতল কক্ষের বেলকনিতে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।